মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিক্সাওয়ালা ওদের জিজ্ঞেস করলো ওরা কোথায় যাবে। ঈশান স্মিতার দিকে তাকালো। সত্যি ওরা তো কোনো ঠিকানা জানে না, কিন্তু রিক্সাওয়ালাকে তো একটা ঠিকানা বলতে হবে। স্মিতা ঈশানের মনের কথাটাই রিক্সাওয়ালাকে বলল, আসলে আমাদের কাছে না কোনো ঠিকানা নেই দাদা, কিন্তু আমরা এখানে একটা বাড়ি খুঁজতে এসেছি, খুব বিখ্যাত বড় বাড়ি। রিক্সাওয়ালা এরকম কথা শুনে বিরক্তই হলো। ভর দুপুরে কোত্থেকে উড়ে এসে এরা কি ফাজলামি করছে? কোন বাড়িতে যাবে জানা নেই, অথচ রিক্সায় চড়ে বসলো। রিক্সাওয়ালা ওদের দিকে তাকিয়ে বলল, এরকম বিখ্যাত বাড়ি এখানে অনেক আছে, শুধু বিখ্যাত বাড়ি বললেই তো আর নিয়ে যাওয়া যায় না, একটা ঠিকানা বলুন। ঈশান বোঝানোর চেষ্টা করলো, বাড়িটা বেশ কয়েকশো বছরের পুরনো, সম্ভবত জমিদার বাড়ি। দুর্গাপুজো হয়, এখন ওই বাড়িতে কেউ থাকে কিনা ওরা জানে না, তবে ওই বাড়ির কোনো এক মেয়ের কলকাতায় বিয়ে হয়েছিল, পরে ডিভোর্স হয়ে যায়। মহিলা ওনার মেয়েকে নিয়ে আবার রানাঘাটে ফিরে আসেন, এই বাড়িতেই। ঈশান বলল, আমরা আসলে ওই মেয়েটিরই বন্ধু। মেয়েটি বলেছিল আমাদেরকে যে রানাঘাট থেকে যেতে হয় গ্রামের রাস্তা, সেখানেই মামা বাড়ি। এর বেশি কিছু তো জানি না দাদা, বুঝতে পারছি খুব বোকা বোকা ব্যাপার, এইভাবে তো কোনো বাড়ি খুঁজে পাওয়াটা মুশকিল। রিক্সাওয়ালা আরও বিরক্ত হলো, বলল, তাহলে এক কাজ করুন না, আপনার ওই বন্ধুকে ফোন করে জেনে নিন কোন ঠিকানা। ঈশান আর স্মিতা দুজনেই দুজনের দিকে তাকালো। এবার কি বলবে ওরা? ওই বন্ধু অমৃতা না রাত্রি, সেটাই তো ওরা জানে না। এমনকি ওই বন্ধু আদৌ বেঁচে আছে কি না তারও কোনো ঠিক নেই, এটা তো বলা যায় না। ঈশান একটু ভেবে ব্যাপারটা ম্যানেজ করলো, বলল, ওই বন্ধুর সঙ্গে ওদের বহুদিন যোগাযোগ নেই। ও বলেছিল কলেজ শেষ করে ওর মামা বাড়িতেই ফিরে যাচ্ছে, ওকে হঠাৎ করে আসলে খুব দরকার হয়ে পড়েছে, তাই ওরা বান্ধবীর মামা বাড়ি খোঁজ করতে এইখানে এসেছে। স্মিতা রিক্সাওয়ালাকে অনুরোধ করলো, বলল, দাদা আপনি এখানে এরকম মোটামুটি যা বাড়ি আছে পুরনো আমাদেরকে একটু দেখান না, যেখানে দুর্গাপুজো হয় সেখানে নিয়ে চলুন, আমরা বাড়িগুলোয় ঢুকে একটু জিজ্ঞাসা করে দেখে নেব। রিক্সাওয়ালা এবার সরলভাবেই জানতে চাইলো, তাহলে ওরা ভাড়া দেবে কি হিসেবে? স্মিতা বলল, ভাড়া নিয়ে যেন উনি চিন্তা না করেন, উনি যেই ভাড়া বলবেন স্মিতারা সেই টাকাটাই ওকে দেবে। এইবার রিক্সাওয়ালা কিছুটা নিশ্চিন্ত হলো। সে বলল, এখানে দুর্গাপুজো হয় এমন বনেদি বাড়ি দু একটা আছে, তবে সেগুলো সবই শহর থেকে একটু দূরে। স্মিতা বলল, হ্যাঁ আমাদের বন্ধুও বলেছিল শহর থেকে একটু দূরেই ওর মামার বাড়ি, আপনি এক এক করে আমাদের নিয়ে চলুন। লোকটি রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গিয়ে সামনে একটা মোড় পড়ল, সেখানে কিছু লোক জটলা করে আড্ডা মারছে। রিক্সাওয়ালা সেই লোকগুলোর সামনে গিয়ে রিক্সাটা থামালো, জিজ্ঞেস করলো, শ্যামলদা, এই বাবুরা এখানে পুরনো জমিদার বাড়ি খুঁজতে এসেছে, বলছে নাকি এখানে একটা বাড়ি আছে, দুর্গাপুজো হয়, এর বেশি কিছু এরা জানে না। লোকগুলোর মধ্যে একজন জিজ্ঞেস করলো, দুর্গাপুজো হতো না এখনো হয়? ঈশান তাকে বুঝিয়ে বলল, আমাদের এক বান্ধবীর মামা বাড়ি, ওই বান্ধবী বলেছিল ওর মামা বাড়িতে দুর্গাপুজো হতো, এখনো হয় কিনা সেটা বলতে পারবো না। লোকগুলো নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করলো। একজন লোক পাশে আরেকজনকে বলল, এরা কি ওই বাড়িতে এসেছে নাকি? ভৈরবনাথের বাড়ির কথা বলছো? কিন্তু ওখানে তো এখন আর কেউ থাকে না, ভৈরবদের বংশধর একটি ছেলেই আছে বেঁচে, সেও তো বিদেশে থাকে বলে জানি, বাড়িটা বুড়ো কেয়ারটেকারের ওপর রেখে চলে গেছে। স্মিতা এবার চাপা গলায় ঈশানকে বলল, এই ভৈরব নামটা ওর খুব শোনা শোনা লাগছে, অমৃতার মুখে এই নামটাও শুনেছিল। হতে পারে ওনারা যেই বাড়িটার কথা বলছেন ওইটাই অমৃতার মামার বাড়ি। ঈশান রিক্সাওয়ালাকে বলল, দাদা ওনারা যে ভৈরবনাথের বাড়ির কথা বলছেন আপনি ওখানেই নিয়ে চলুন। এইবার রিক্সাওয়ালার চোখ মুখ কেমন যেন শুকনো হয়ে গেল, বলল, যদি ভৈরবনাথের বাড়ি হয়ে থাকে তাহলে ভুলেও বাড়িতে যাবেন না বাবু। ভিড়ের মধ্যে সবাই নিজেদের মুখ চাওয়াচাবি করল।
ঈশান জানতে চাইল অসুবিধেটা কি। সকলের মধ্যে থেকে শ্যামল নামে লোকটি এবার ভয় দেখানোর মতো করেই বলল, ওটা অভিশপ্ত বাড়ি। ঈশানের মনে হলো ওরা এতক্ষণ ধরে যে বাড়িটা খুঁজছে ওটাও নিশ্চয়ই অভিশপ্ত। যে বাড়ির অভিশাপ রানাঘাট ছাড়িয়ে কলকাতায় ওদের জীবনকেও অতিষ্ঠ করে তুলেছে। ভিড়ের মধ্যে থেকে দাড়িওয়ালা একটু বয়স্ক গোছের এক ভদ্রলোক বলল, ও বাড়িতে যাবেন না, আমরা এই শহরের লোকেরাও ওখানে খুব একটা যাই না। এক বুড়ো কেয়ারটেকার থাকে, বাড়িটা ওই দেখাশুনো করে, তবে সে যে কোন প্রাণের ঝুঁকি নিয়ে ওখানে থাকে সে সে ঈশ্বরই জানে না। চারপাশে কোথাও জনমনুষ্য নেই। ঈশান জিজ্ঞেস করলো, ওই বাড়ির কোনো মেয়ের কখনো কলকাতায় বিয়ে হয়েছিল কিনা, যার পরে ডিভোর্স হয়ে যায়, কন্যা সন্তানকে নিয়ে ভদ্রমহিলা আবার ফিরে আসেন এখানেই। দাড়িওয়ালা বয়স্ক লোকটি বলল, ওই বাড়ির অনেক গল্প আছে। একসময় ওদের প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল, প্রচুর সম্পত্তি, অর্থ, যশ, খ্যাতি। কিন্তু কোনো এক দেবত্ব সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিশাপে ওদের সমস্ত বংশ শেষ হয়ে গিয়েছিল। বাড়ির কোন মেয়েদের কোথায় বিয়ে হয়েছিল সেটা উনি বলতে পারলেন না, তবে এটুকু বললেন, ওই মেয়েদের বিয়ের পরে কাউকেই আর বাপের বাড়িতে ফিরতে দেখা যায়নি। এবার ওদের মধ্যে কলকাতায় বিয়ে হওয়া কোনো মেয়ে যদি এখানে এসে থাকেন তাহলে সেটা ওনাদের কারোর পক্ষেই জানার কথা নয়, কারণ ওই বাড়ি সম্পর্কে ওনারা খুব একটা খোঁজ খবর নেন না। ঈশান জিজ্ঞেস করল, কেন? ভদ্রলোক বলল, আমরা তো বউ বাচ্চা নিয়ে সংসার করি, একটা ভালো মন্দ শুভ অশুভে ভয় তো আছে আমাদের মধ্যেও। আপনারা গেলেই দেখতে পাবেন, বাড়িটা লোকালয় থেকে অনেকটাই দূরে। ওই বাড়ির লোকজন আগে এলাকার জমিদার ছিল ঠিকই, কিন্তু এখন তাদের বংশ লোপ পেয়েছে। উনি আরও বললেন যে এইসব ওনাদের দাদু ঠাকুমাদের মুখে শোনা। ওই বাড়িতে সবারই নাকি অপঘাতে মৃত্যু হয়েছিল। ঈশান এবার বলে উঠল, হ্যাঁ, যে মেয়েটিকে নিয়ে ডিভোর্সের পর ওর মা এই বাড়িতে ফিরে এসেছিলেন, সেই মেয়েটিও কলকাতায় অস্বাভাবিকভাবেই মারা গেছিল, সুইসাইড কেস। আপনারা এ ব্যাপারে কিছু জানেন? স্মিতা ঈশানের হাতে চিমটি কাটল। একটু আগেই ওরা বলেছে যে ওদের ওই বান্ধবীকে ওরা খুঁজতেই এসেছে এখানে, এখন আবার ঈশান বলছে ওই মেয়েটি বেঁচে নেই। কিন্তু ততক্ষণে উত্তেজনায় ঈশান যা বলার বলে ফেলেছে। লোকগুলো ঈশানের কথা শুনে নিজেদের মধ্যে কিছু বলাবলি করতে লাগলো। শ্যামল নামের লোকটি বলল, তবে আর বলছে কি, ওদের শেষ বংশধর ওই ছেলেটি, একটি ছেলে, সেই বেঁচে আছে। কপাল ভালো, অল্প বয়সেই সে বিদেশে চলে গেছে। বাবা মা মারা যাওয়ার পরে একবার এসেছিল গ্রামে, তারপরে আর কোনো খোঁজখবর নেই। ওদের কথাবার্তা থেকে যা বোঝা গেল, বুড়ো কেয়ারটেকার ওই বাড়িতে একাই থাকে। ওরা বারবার সাবধান করে বলল, এখনো বলছি, ভালো চান তো কলকাতা ফিরে যান। আপনারা শহরের লোক, হয়তো এসবে বিশ্বাস করেন না, কিন্তু আমরা যারা ওই বাড়ির ইতিহাস শুনেছি তারা জানি ওখানে এখনো রাত বিরেতে নানা রকমের উপদ্রব হয়। ভালো চান তো স্টেশনে ফিরে যান, ফিরতি ট্রেন পেয়ে যাবেন। আপনাদের বান্ধবীও তো আর বেঁচে নেই বললেন, কাকেই বা খুঁজবেন? ওনারা বললেন, ওই বাড়িতে নাকি কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। যে কেয়ারটেকার থাকে তার হাব ভাবও খুব একটা সুবিধের নয়। সে নিজেই ওই বাড়ির জমিতে সবজি চাষ করে, পুকুরে মাছ ধরে খায়, মাসে এক আধবার শহরের দিকে আসে, তাও শুধু হাট বাজারে। একেবারে কাক ভরে উঠে বেশি লোকজন রাস্তায় বেরোনোর আগেই সমস্ত মাসের জিনিসপত্র কিনে ফিরে যায়, আর সারা মাস ওই বাড়িটা থেকে বেরোয় না। স্মিতা জিজ্ঞেস করল, ওই বাড়ির কেয়ারটেকারের পরিবার কি ওখানেই থাকে? না। লোকগুলোর মধ্যে একজন বলল, আর কেউ থাকে বলে তো কখনো শুনিনি। যদি ওখানে থেকেও থাকে তাদের আমরা কেউ দেখিনি।
বললাম না, ওই বাড়ির ব্যাপারে খুব একটা আমরা খোঁজ খবর করি না। ঈশান স্মিতাকে বলল যে আর দরকার নেই, ওনারা সবাই যখন বারণ করছেন তখন ফিরে যাওয়াই ভালো, রহস্য টহস্য জেনে কাজ নেই। স্মিতা বলল, এত দূরে এসে ফিরে যাবে ঈশানদা? এই রাত্রি বা অমৃতার দিকে তাতে আমাদের পিছু ছাড়বে? আমাদের সঙ্গে কি ঘটছে সেটা তো আর এনারা কেউ জানেন না, কিন্তু আমাদের তো সবটা জানতে হবে। যদি এটা কোনো মানুষের কাজ না হয়ে থাকে, যদি সত্যি এটা কোনো অলৌকিক ঘটনা হয়, তাহলেও তো সত্যিটা জানতে হবে, নইলে আমরা কেউ শান্তিতে বাঁচতে পারবো না। তুমি না, আমি না, দাদা না, কেউ না। মুর্শিদাবাদে থাকতে এরকম বহু অভিশপ্ত পরিবারের কথা ঈশান শুনেছে। নবাবের আমলে রাজদরবারে কাজ করত এমন বহু কর্মচারী, তাদের সাজাপ্রাপ্ত পরিবারের সদস্যরা প্রচুর বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো একটা অভিশাপ থেকে একেবারে নিঃস্ব, নির্বংশ হয়ে গেছিল। ছোটবেলায় দাদু ঠাকুমাদের মুখে তাদের গল্প শুনেছে ঈশান, কিন্তু পড়াশোনা করে শহরে চাকরি করতে আসার পর এসব কোনোদিনও বিশ্বাস করেনি। আর যে ওর নিজের জীবনে এরকম একটা ঘটনা ঘটবে, এটাও দুঃস্বপ্নেও ভাবেনি। ঘোর কাটিয়ে রিক্সাওয়ালা জিজ্ঞেস করলেন, কি করব বলুন? আপনারা কি যাবেন না স্টেশনে ফিরে যাবেন? রিক্সাওয়ালার প্রশ্নের উত্তরে স্মিতা বলল, ওরা যাবে, ওদের যেতেই হবে। রিক্সাওয়ালা অগত্যা রিক্সায় উঠে বসল। অন্তত 20 থেকে 25 মিনিট রিক্সা চালিয়ে শহরের রাস্তা থেকে একটা মেঠো পথে পড়ল ওরা। সেই পথ ধরে গ্রামের দিকে ঢুকে ওখানেও আরো মিনিট 10 রিক্সা চালানোর পর একটা ধুধু প্রান্তরের কাছে এসে লোকটি রিক্সা থামাল। ঈশান দেখল একপাশে ধানি জমি, ওখানে তখনও চাষবাস হচ্ছে। আশেপাশে বাড়ি খুব একটা নেই, পুকুর গাছপালা রয়েছে। রিক্সাওয়ালা দূর থেকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওইদিকে, ওই 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 ওইটা ওইটা ভৈরবনাথের জমিদার বাড়ি। এখান থেকে আপনারা চলে যান, আমি রিক্সা নিয়ে আর যাব না। স্মিতা রিক্সাওয়ালাকে টাকা মিটিয়ে রিক্সা থেকে নামল। ঈশান আর স্মিতা গ্রামের রাস্তা ধরে ওই ভূত বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আলপথ ধরে গ্রামের রাস্তা পেরিয়ে ওরা অনেকটা হাঁটল। ঈশান জানতে চাইল, ওরা কি ঠিক যাচ্ছে? স্মিতা বলল, যতদূর মনে হচ্ছে ঈশানদা, এই দিকেই হবে। কিছু দূর গিয়ে ওরা একটা কলোনির মতন এলাকায় এসে পৌঁছলো। ওখানে বেশ কয়েকটা বড় বড় বাড়ি, সবকটাই জমিদার বাড়ির মতো, বা হয়তো জমিদার বাড়িরই অংশ হতে পারে। এগুলো কাছারি বাড়ি, সরকারি কর্মচারীদের থাকার জন্য কোয়ার্টার। মূল জমিদার বাড়িটা ছেড়ে সম্ভবত বাকিগুলো দখল হয়ে গেছে। বাড়িগুলো সবই মোটামুটি পরিত্যক্ত, ভেতরে কোনো জনবসতি আছে বলে মনে হচ্ছে না। বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বহুদিন ধরে এদের কোনো মেরামত হয় না। স্মিতা ওই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। ঈশান আর স্মিতা মূল ফটক পেরিয়ে বাড়িতে ঢুকল। বাড়িটাতে পা রাখার সঙ্গে সঙ্গে ঈশানের গা ছমছম করতে শুরু করলো। বিশেষ করে একটু আগে লোকমুখে ওই বাড়ির সম্পর্কে যা যা শুনেছে, তারপর ওর এই বাড়িটাতে আর ঢুকতেই ইচ্ছে করছে না। কিন্তু সত্যি তো ওর জীবনে যা যা ঘটছে সেটার একটা কারণ জানা দরকার। স্মিতা আর ঈশান দেখল বাড়িটার চারপাশ আগাছা জঙ্গলে ভর্তি। বোঝা যাচ্ছে কোনো এক সময় সেখানে বাগান ছিল, কিন্তু এখন মেইনটেনেন্সের অভাবে দিনের বেলাতেও একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার তৈরি হয়েছে। সদর দরজাটা খোলাই ছিল। দরজা দিয়ে ঢুকে একটা উঠোন বা দালান মতো জায়গা। স্মিতা চিৎকার করে ডাকলো, কেউ আছেন?
কেউ আছেন এই বাড়িতে? ঈশান চারপাশটা দেখতে লাগলো। বারান্দার নিচগুলোতে ঝুল জমে রয়েছে। বহু বছর ধরে এই বাড়িতে রং পড়েনি, পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। অন্য সময় হলে এই সমস্ত বাড়িতে আসলে একটা বেশ অ্যাডভেঞ্চারের ফিল হয়, কিন্তু ঈশানের এখন যা মনের অবস্থা তাতে ওর কেমন ভয় করতে লাগলো। ঈশান স্মিতাকে বলল, মনে হয় না এখানে কেউ আছে, চল চল আমরা ফিরে যাই। কিন্তু স্মিতা যেতে রাজি নয়। ও বলল, এত দূরে যখন এসেছি শেষ না দেখে যাব না ঈশানদা। স্মিতা অনেকবার ডাকাডাকি করার পর একজন বয়স্ক লোক একটা লাঠিতে ভর করে বেরিয়ে এলো। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে বয়স অন্তত 150-200 বছর। এতটাই বৃদ্ধ, চোখ দুটো ঘোলাটে। আচমকা দেখলে ওনাকে কোনো প্রেতাত্মা বলে ভুল হবে। রাতের বেলা এই বাড়িতে ঢুকে যদি এই ভদ্রলোকের দেখা পেত, ঈশান হয়তো তখনই অজ্ঞান হয়ে যেত। বৃদ্ধ ওদের দিকে এগিয়ে এলো, ভালো করে ওদের মুখটা দেখল, তারপর খ্যানখ্যানে গলায় বলল, মুখ দেখে তো চেনা বলে মনে হচ্ছে না। আপনারা কে? কোত্থেকে আসছেন? এ বাড়িতে তো চট করে কোনো মানুষের দেখা মেলে না। স্মিতা বলল, সব বলছি আপনাকে, তার আগে একটু বলবেন এইটাই কি ভৈরবনাথদের জমিদার বাড়ি? ভদ্রলোক এবার একটু অবাক হয়ে বললেন, ভৈরবনাথের জমিদার বাড়ি জেনেও আপনারা এখানে এসেছেন? আপনাদের কি কোনো প্রাণের মায়া নেই? ঈশান ভয় পেয়ে জানতে চাইল, উনি কথা বলছেন কেন? এখানে কি এমন আছে? তাছাড়া উনি নিজেও তো এখানেই থাকেন। বৃদ্ধ বলল, এমনি এমনি তো আপনারা এখানে আসেননি, নিশ্চয়ই কোনো কারণে এসেছেন। তাই বাজে কথায় সময় নষ্ট না করে যা জানতে চান জেনে বেলাবেলি এখান থেকে বেরিয়ে পড়ুন, নইলে স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে। ঈশান এবার বৃদ্ধের কাছে জানতে চাইল, এই বাড়িতে যারা ছিলেন তারা কি এখন আর কেউই বেঁচে নেই? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আছে। ওদের একটিমাত্র বংশধর এখন বিলেতে থাকে, আর বাকি সবাই মারা গেছে, অপঘাতে নইলে কোনো না কোনো দুর্ঘটনায়। রানাঘাট শহরে কান পাতলে শোনা যায় ওদের প্রেতাত্মারা এখনো এ বাড়িতেই বাস করেন। যদিও ওদের যে একমাত্র বংশধর সে এসবে বিশ্বাস করে না। গ্রামের লোকে ওকে বহুবার বলেছিল পূর্বপুরুষের নামে একটা যজ্ঞ করতে, তাহলে হয়তো এই বাড়ি অভিশাপ মুক্ত হবে। অন্তত গয়ায় গিয়ে পূর্বপুরুষদের নামে পিণ্ডটুকু দিয়ে আসতেই পারত, কিন্তু না, ও ছেলে কোনোটাই করেনি। বৃদ্ধ বলল, ও তো এই পৈতৃক সম্পত্তি বেচে দিতে পারলেই বেঁচে যায়। আমি জোর করে আটকে রেখেছি, বলেছি যতদিন আমি বেঁচে আছি এ সম্পত্তি আমি আগলে রাখবো। আমার পরে এই বাড়ির জমি তুমি অন্য কোথাও বেচে দাও। তাই আমার ভরসাতেই এ বাড়ি ফেলে রেখেছে। বছরে একবার আসে, হিসেবপত্র বুঝে নেয়, কিন্তু রাত কাটায় না, কলকাতায় চলে যায়। ওখানে নতুন বাড়ি কিনেছে, বউ বাচ্চা নিয়ে ওখানেই গিয়ে ওঠে। বাপ ঠাকুরদার ভিটেতে রাত কাটানোর মুহূর্ত নেই ওর। মুখে যতই বলুক এসব মানবে না, তাও প্রাণের মায়া তো সবারই আছে।
ঈশান জানতে চাইল এই বাড়ির কোনো মেয়ে তার কলকাতায় বিয়ে হয়েছিল কিনা, যে পরে আবার এই বাড়িতেই ফিরে এসেছিল। বৃদ্ধ বলল, কলকাতায় এদের বাড়ির 2-3টে মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু তারা বাপের বাড়িতে আর কেউ ফিরে আসেনি, একমাত্র একজন ছাড়া। বরের সঙ্গে তার বনিবনা হয়নি, তাই বরকে ছেড়ে মেয়েকে নিয়ে এই বাড়িতে ফিরে আসে। এই ঘটনাও এখানে নতুন। এই বংশের কোনো মেয়ে শ্বশুর বাড়িতে ঘর করতে পারেনি এমনটা হয়নি। এই অভিশপ্ত বাড়ি থেকে কোনো মেয়ে গোত্রান্তর হয়ে অন্য কোনো পরিবারে গেলে ভুলেও এই বাড়ির ছায়া আর মাড়ায়নি। বৃদ্ধ বলল, হ্যাঁ, আগে এদের অনেক প্রতিপত্তি ছিল, এখানে দুর্গাপুজো হতো, ফলে উৎসব অনুষ্ঠানে সব ভাই বোনেরাই আসতো। ধীরে ধীরে সেই প্রতিপত্তি সব চলে গেল, অনুষ্ঠানও আর খুব একটা হলো না। এমনকি লোকজন কমতে কমতে এখন এমন হয়েছে যে মানুষ এ বাড়িতে ঢুকতে ভয় পায়। স্মিতা বলল, তাহলে ওই যে মহিলার বরের সঙ্গে বনিবনা হয়নি সে তো এখানে এসেছিল বলছেন। বৃদ্ধ বলল, হ্যাঁ, এসেছিল, মেয়েকে নিয়ে এসেছিল, কিন্তু তারপরে সেও ফিরে গেছিল কলকাতায়, আর কোনো যোগাযোগ রাখেনি। বহু বছর পর আবার এখানে ফিরে আসে ও অদিতি দিদিমণি। আমাকে আমাকে বড় ভালোবাসতো, বাপ মায়ের খুব আদুরে মেয়ে ছিল তো, তাই অনেক দূর লেখাপড়া শিখিয়েছিল। ঈশান জানতে চাইল অদিতি দিদিমণির মেয়ের নাম রাত্রি কিনা। স্মিতা শুধরে দিয়ে বলল, রাত্রি নামে ওকে এখানে কেউ চিনবে না। স্মিতা বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, অমৃতার নামে ওনার কোনো মেয়ে ছিল কি? বৃদ্ধ এবার গম্ভীর হয়ে গেল, বলল, তোমরা অমৃতার দিদি ভাই কে চেনো? ঈশান যেন একটা সূত্র পেল, বলল, হ্যাঁ চিনি, মানে ও আমাদের খুব কাছের বন্ধু। ও কি এই বাড়িতে থেকেই বড় হয়েছে? বৃদ্ধ এবার বলতে শুরু করলো, এই এতটুকু কোলের মেয়েকে নিয়ে অদিতি দিদিমণি এ বাড়িতে ফিরে আসে। তারপর থেকে এই বাড়িতেই অমৃতা দিদি ভাই বড় হয়। আমি এই বুড়ো হাতে ওকে কোলে পিঠে করে মানুষ করি। ওরকম একটা কাণ্ড করার আগে দিদিভাই একবার ওই বুড়ো দাদুটার কথা ভাবলো না। ঈশান লক্ষ্য করল বৃদ্ধ ঘোলাটে চোখের কোণ জলে ভরে উঠেছে। বৃদ্ধ হাত দিয়ে চোখ মুছল। স্মিতা জানতে চাইল ঠিক কি হয়েছিল। বৃদ্ধ বলল, এই কি যে হলো কে জানে। শুনেছি নাকি কলকাতায় কোনো এক উঁচু বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে চলে গেল দিদিভাই। সবই অভিশাপে, বুঝলে না, অভিশাপে। এদের এক দেবত্ব সম্পত্তি ছিল, ওই বিলেতে থাকে যে বংশধর, তার দাদু ওই সম্পত্তি বিক্রি করেছিল। সেই অভিশাপেই পরিবারটা শেষ হয়ে গেল। এমনকি এই এতটুকু একরত্তি মেয়ে, যে এই বংশের মেয়েও না, মামা বাড়িতে ফিরে এসেছিল। মামা বাড়ির অভিশাপ
ওকে ওকে ফেললো গো। ঈশান এবার রাত্রির ছবিটা সাহস করে বৃদ্ধকে দেখালো। বলল, দেখুন দেখুন তো, এই এই কি সেই মেয়ে কিনা? বৃদ্ধ ছবিটা দেখল। এইবার বৃদ্ধ ফুঁপিয়ে কেঁদে উঠলেন, বললেন, এই তো এই তো আমার অমৃতা দিদিভাই। ও দিদিভাই, স্মিতা আর ঈশান দুজনেই দুজনের দিকে তাকালো। দুজনের কাছেই পরিষ্কার যে ওরা ঠিক বাড়িতেই এসেছে। বড় আকস্মিক, কিন্তু ঠিক। স্মিতা এবার জানতে চাইল অমৃতার মা অদিতি কোথায় আছেন। বৃদ্ধ বললেন, গেলবার কি এক মারণ রোগ হলো গ্রামে। চোখের সামনে সামনে মরে গেল গেল মেয়েটা। আমি নিজে হাতে ওকে দাহ করে এসেছি। বারবার বলেছিলাম, এই মহামারীর মধ্যে শহরে ফিরে যাও গো দিদিমণি, এখানে থাকলে তুমি বাঁচবে না, সব গেছে। তুমি কেন আর এখানে মরতে এলে? অদিতি দিদিমণি আমার কোনো কথাই শুনলো না, বলল সব গেছে কাকা, শেষ জীবনটা বাপের ভিটেতেই মরি। শহরে যে ফিরে যাব সেখানে আর আমার কে আছে? ওর সেই ইচ্ছে পূরণ হলো, বাপের ভিটেতেই প্রাণটা দিল। কিন্তু এ দুর্ভাগা বুড়ো এখনো বেঁচে রইল। আর চোখের সামনে জল জ্যান্ত মেয়েটা চলে গেল গেল গেল। স্মিতা কিছুটা হতাশ হয়ে পড়ল। অমৃতাদির মাও বেঁচে নেই। তার মানে এটুকু পরিষ্কার, অমৃতার পরিবারে এমন আর কেউই নেই যে কলকাতা শহরে স্মিতার দাদা সম্বিতের সঙ্গে অমৃতার সম্পর্কের ব্যাপারটা জানতে পারে। ঈশানের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি তাই হয় তাহলে এই রাত্রি কি? এতদিন পরও কোথা থেকে কি উদ্দেশ্যে আবার ঈশানের জীবনে ফিরে এলো? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।